জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজের অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি তার লিখিত বক্তব্যে আদালতকে জানান, যারা এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের মুখোশ উন্মোচন করতে চান তিনি। এর আগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাকিব হাসানের রিপোর্ট। জুলাই আগস্টের গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এই মামলায় আগামী 3 আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন শেষে 4 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই আদেশ দেন। এর মাধ্যমে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সকালে জুলাই গণহত্যার মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের হত্যাকাণ্ডে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেই সঙ্গে গণহত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এবং আগামী 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট এই 2 দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। 3য় আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন। তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কী, তিনি তার দোষ স্বীকার করেছেন। গত 12 মে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই আগস্ট গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। হাসিনা ছাড়াও এই মামলায় অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, এবার প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা তাদের ভোট দিতে পারবেন। এজন্য একটা প্রকল্প নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না বলেও জানান তিনি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সভা শেষে ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে 48 কোটি টাকার প্রকল্প নেওয়া হবে। এদিকে কোন আসনে ভোট গ্রহণে অনিয়ম হলে সেই আসনের পুরো ভোট বাতিলের ক্ষমতা ফিরে পেতে প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। সংখ্যাগুলো বেড়েছিল। ভোট কেন্দ্র ম্যানেজমেন্টটা হচ্ছে সহজীকরণের বিষয়। যেমন আমাদের নারীদের জন্য আলাদা ভোট থাকে, আমাদের সিনিয়র সিটিজেন, আপনার সন্তান সম্ভবা মা, অসুস্থ বা তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, এগুলো তো দেওয়াই হয়। পাশাপাশি যদি আমরা একটা ইয়াং জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার জন্য ভোটের প্রতি, যারা ভোটের বিমুখ হয়ে গেছেন, এ ধরনের যদি কোনো প্রস্তাব থাকে আমরা অবশ্যই বিবেচনা করে দেখব। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিজেপির সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আজ চট্টগ্রামের সাতকানিয়ায় বিজেপির 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ভোটের সময় সরকার ও নির্বাচন কমিশন যেভাবে নির্দেশ দেবে সেভাবে বিজেপি দায়িত্ব পালন করবে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে নতুন করে 5000-এর মতো জনবল যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে এই সময় বিজেপি মহাপরিচালক বলেন, আসন্ন জাতীয় নির্বাচনেও দায়িত্ব পালন করবেন নতুন সদস্যরা। সুষ্ঠু, সুন্দর, ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ ধন্যবাদ জানান। এদিকে একজন ফ্যাসিস্ট পালিয়ে গেলেও দেশে ফ্যাসিবাদ এখনও যায়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আফজাল হোসেনের রিপোর্ট। জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার এবং পুশিন এই কথাটা আমরা ঠিক সেইভাবে বলছি না, ছোট্ট ছোট্ট করে নিউজ দিচ্ছি আপনার কোথাও। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, সকল সংবাদকর্মী, সংবাদ মাধ্যম সবাইকে অনুরোধ করবো এই ব্যাপারটাকে সিরিয়াসলি রাখার জন্য। এটা কোনো আলগা ব্যাপার নয়। একই অনুষ্ঠানে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, একজন ফ্যাসিস্ট পালিয়ে গেলেও রাষ্ট্রের সবখানে ফ্যাসিবাদের ছায়া আছে। আমরা মনে করি আওয়ামী লীগ তো নেই, দুঃশাসন তো বেঁধে দিয়েছে। নো, আমরা তো তাকিয়ে দেখতে পাই আমাদের সামনে কিন্তু এখনো দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিরাজমান। রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদের প্রতাত্তারা আছে। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা এখনো চতুর্দিক থেকে চেয়ে বসছে। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, ইভেন সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান। নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজমের কালো থাবা কিন্তু বিদায় নেই। অনুষ্ঠানে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং শীর্ষ সাংবাদিকরা বক্তব্য রাখেন। আন্দোলন সংগ্রাম এখনো অব্যাহত আছে। আমরা যাতে একে অপরের প্রতিপক্ষ হয়ে না যাই, আমাদের প্রতিপক্ষ মনে রাখতে হবে, আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদ। আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদের যে গুরু সেটা হলো ভারতীয় আধিপত্যবাদ। নির্যাতিত সাংবাদিকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকার মধ্যে যদি 2টি নাম থাকে, রুহুল আমিন গাজীর নামটি থাকা উচিত। অনুষ্ঠানে বিগত শেখ হাসিনা সরকারের সময়ে সাংবাদিকদের নির্যাতনের ইতিহাস নিয়ে আলোকচিত্র প্রদর্শন করা হয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। প্রবাসীদের ভোটাধিকার পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ সহ 7 দফা দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত ইসলামী। সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি আরও জানান, জামায়াতের জাতীয় সমাবেশে আমন্ত্রণ পাবে ফ্যাসিবাদ বিরোধী সব দল। আমাদের আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে 2টার সময় আমাদের যে জাতীয় সমাবেশ, এই উপলক্ষে আমরা এসেছিলাম। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সম্মানিত উপদেষ্টার সাথে আমাদের 2জন সিনিয়র দায়িত্বশীল মিটিং করেছেন। এরই ধারাবাহিকতায় আমরা আজকে ডিএমপি কমিশনার অফিসে এসেছিলাম। ঢাকা বিভাগ সহ আশপাশের জেলা এবং পুরো দেশ থেকেই আমাদের একটা পার্টিসিপেশন থাকবে। সেটা কয়েক লক্ষ লোক হবে ইনশাল্লাহ। ইতিহাসের সবচেয়ে বড় জনসভা ইনশাল্লাহ। এ মাসের মধ্যে জুলাই সনদ তৈরি করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় অগ্রগতি হচ্ছে বলেও জানান তিনি। এদিকে সংবিধানের 4র্থ তফসিলে জুলাই সনদকে যুক্ত করা যেতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 3 দিন বিরতি দিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কারের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও জরুরি অবস্থার ঘোষণার মতো প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত প্রস্তাবে 2টো বিষয়ে রাজনৈতিক দল এবং জোটগুলো একমত হয়েছেন। জরুরি বিধান সম্পর্কে, এটা জরুরি অবস্থা ঘোষণার সাথে সম্পর্কিত 141 ক
এবং তার অন্যান্য একদিন আলোচনা হয়েছিল ঐক্য কমিশনের বৈঠকে। তখন মোটামুটি আলোচনা একটা জায়গায় থেমে যায়, কিন্তু তার আগে কয়েকটা বিষয়ে প্রায় ঐক্যমত্য হয়েছিল। কেয়ারটেকার সরকার ব্যবস্থা নিয়ে নতুন অল্টারনেটিভ প্রস্তাব যেটা দিয়েছেন, এটা আগের প্রস্তাব থেকে সরে এসে দিয়েছেন, আগের প্রস্তাবে নাই। ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে সরকার যদি ব্যর্থ হয় তবে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে দেশ গড়তে জুলাই পদযাত্রার 10ম দিনের কর্মসূচি চলাকালে মাগুরায় এই হুঁশিয়ারি দেন তিনি। দেশে মৌলিক সংস্কারে জুলাই সনদ নিয়ে এখনও টালবাহানা চলছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে। পরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করে। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। 3রা আগস্ট আমরা শহীদ মিনারে ঢাকায় থাকবো। আপনাদেরকে 3রা আগস্টের আহ্বান জানাচ্ছি। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। এবার গড় পাশের হার 68.45%। জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন শিক্ষার্থী। দুপুর 2টায় একযোগে শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফলাফল প্রকাশ করেছে। গত বছরের তুলনায় পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে, তবে মেধার মূল্যায়ন হয়েছে বলে মনে করেন শিক্ষক শিক্ষার্থীরা। এস.এম. আরিফের রিপোর্ট। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাশের হার ও জিপিএ 5-এর সংখ্যা। এবার সারা দেশে গড় পাশের হার 68.45%, যা গত বছরের তুলনায় 14.59% কম। এবছর জিপিএ 5 পেয়েছেন 1,39,032 জন শিক্ষার্থী। ফলাফল ঘোষণার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। লক্ষ্য পূরণ হওয়ায় খুশি তারা। পরবর্তীতে আরও ভালো করে পড়াশোনা করতে হবে। আমার বাবার ইচ্ছা মেডিকেলে পড়বো, ইনশাল্লাহ ওই জন্য প্রস্তুতি নিব। আমার আম্মুর বাবার ফ্যামিলি সবার ইচ্ছা যে আমি মেডিকেলে পড়বো, এইটাই। কলেজে এখন অ্যাডমিশন দিব। সন্তানের সফলতায় খুশি অভিভাবকরা। পরবর্তী ধাপের জন্য প্রত্যাশাও জানিয়ে রাখছেন তারা। অনেক কষ্ট করছে, ও নিজে অনেক লেখাপড়া করছে, সারাদিনই পড়ছে। এই অনুভূতিটা আসলে বলার মতো না, মানে প্রকাশ করার মতো না, এটা স্তব্ধ করে দেওয়ার মতো একটা অনুভূতি। পাশের হার ও জিপিএ কমলেও প্রশ্নের মান স্ট্যান্ডার্ড থাকায় মেধার মূল্যায়ন ঘটেছে বলে মনে করেন শিক্ষকরা। জিপিএর সাথে মেধা, এডুকেশন থাকতে হবে, ধারণ ক্ষমতা থাকতে হবে, ওই জিনিসগুলোকে স্ট্রং করে প্রশ্নটা করেছে। আমি তো আমরা শিক্ষার্থীরাও খুশি, কারণ মেধার জায়গায় থাকবে, যারা পারবে না তারা পিছিয়ে। সবাই যদি একরকম মেধায় চলে যায়, একই রকম জিপি হয়, তাহলে মেধার কখন মূল্যায়ন হবে না। সারা দেশে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 984টি। 134টি প্রতিষ্ঠানে কেউ পাশ করেননি। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। উল্লাসে মেতেছে এসএসসিতে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা। ফল জানার পর থেকে চলছে বাঁধ ভাঙা উল্লাস। তবে বৈরী আবহাওয়ার কারণে স্কুলে স্কুলে আনন্দের মাত্রা ছিল কম। সন্তানদের কৃতিত্বে খুশি হয়েছেন অভিভাবকরাও, গর্বিত সাফল্য দেখানো প্রতিষ্ঠানের শিক্ষকরাও। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামস তাবরেজ উচ্ছ্বাসের রিপোর্ট। অবসান হয়েছে প্রতীক্ষার। এসএসসি ও সমমান পরীক্ষায় এসেছে সাফল্য, তাই রাজশাহীর শিক্ষার্থীদের এমন আনন্দ আর উল্লাস। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে কমেছে পাশের হার ও জিপিএ 5। এবার 77.63% শিক্ষার্থী পাশ করেছে, যা গত বছর ছিল 89.26%। এ বোর্ডে এবার জিপিএ 5 পেয়েছে 22,327 জন শিক্ষার্থী। আমাদের এই রাজশাহী বোর্ডের এই আনন্দ ঘন মুহূর্তটার আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। এসএসসি পরীক্ষায় ঘোষিত ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে এবছর পাশের হার 56.38%, যার মধ্যে জিপিএ 5 পেয়েছে 3,114 জন শিক্ষার্থী। দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই সাফল্যের পরিসংখ্যান ঘোষণা করেন।
সিলেট শিক্ষা বোর্ডে এবার পাশের হার দাঁড়িয়েছে 68.57%। মোট পরীক্ষার্থীর মধ্যে প্রায় 70,091 জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এই তথ্য প্রকাশ করেন। এবছর কুমিল্লা বোর্ডে মোট 1,67,572 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে 1,06,581 জন শিক্ষার্থী পাশ করেছে। গড় পাশের হার 63.60%। এবার জিপিএ 5 পেয়েছে মোট 9,902 জন শিক্ষার্থী। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাশের হার 58.22%। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 6,678 জন শিক্ষার্থী। পাশের হারে গত বছরের চেয়ে এবার পাশের হার অনেক কম। জিপিএ 5 পেয়েছে 13,176 জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাশের হার। এবার পাশের হার 72.07%, যা গত বছর ছিল 82.80%। জিপিএ 5 পেয়েছে 11,843 জন। পাশ করেছে 1,01,181 জন শিক্ষার্থী। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পাশের হার শতকরা 67.03%। পাশ করেছে 1,22,146 জন শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছে 15,062 জন শিক্ষার্থী। যশোর শিক্ষা বোর্ডে চলতি বছরে এসএসসি পরীক্ষায় গড়ে পাশের হার নেমে এসেছে 73.69%, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে। একইভাবে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও কমে দাঁড়িয়েছে 15,419 জনে। উত্তীর্ণ হয়েছে 1,02,319 জন শিক্ষার্থী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 337 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া 2 জনের মধ্যে ছেলে শিশুটির বয়স 6 থেকে 10 বছরের মধ্যে, অপর নারীর বয়স 16 থেকে 20 বছরের মধ্যে। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি 101 জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 54 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 29,524 জনে। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন 14 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 20,52,217 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় সারা দেশে 281 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 14 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনা ভাইরাস মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার 13.04%। গত 24 ঘন্টায় শনাক্তের হার 4.98%। অতিবৃষ্টির কারণে সম্প্রতি ফেনী ও নোয়াখালী জেলায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা বন্যা ও পরবর্তী ব্যবস্থা নিয়ে তাদের মতামত ও করণীয় তুলে ধরেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর ও বামনী ক্লোজারের নকশা চূড়ান্তকরণ, ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তকরণ এবং নোয়াখালীর খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 42 দিনের জিম্মি দশা থেকে লিবিয়া প্রবাসী 2 জনকে উদ্ধার করেছে পিবিআই। উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন আলমগীর হোসেন ও সিরাজউদ্দিন। ভিকটিমরা লিবিয়ার ট্রিপলির একটি ওয়ার্কশপে কাজ করা অবস্থায় অপহরণের শিকার হয়। পরে নির্যাতন করে ভিডিও কলে পরিবারের কাছে 22 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। উপায় না পেয়ে ভিকটিমের পরিবার 1.5 লাখ টাকা দেয়। এ সময় রাজশাহী থেকে রাসেল নামে একজনকে গ্রেপ্তার করে পিবিআই, কিন্তু এরপরও নির্যাতন বন্ধ না হওয়ায় আরও 4 লাখ টাকা পাঠানো হয়। পরে বাগেরহাটের মোরুলগঞ্জ থেকে মিন্টু ফরাজকে গ্রেপ্তার করা হয়। পরে অপহৃত 2 ভিকটিমকে তারা এক জায়গায় ফেলে যায়। পরে পিবিআই বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে ভিকটিমদের দেশে ফিরে আনতে সক্ষম হন। জেলখানার সেলের মতন ছোট ছোট খুপড়িতে ওনাদেরকে আটক রাখা হয় এবং দীর্ঘ 42 দিন অর্ধাহার অনাহারে রাখা হয়।
প্রচণ্ড নির্যাতন করা হয়।